ঠাকুমা আর কাজলের কথাবার্তা অভিষেক বাইরে থেকে শুনে নেয়। তার মানে কাজল আর ঠাকুমা প্রতারণা করে অভিষেককে বিয়ের জন্য রাজি করায়। মনের মধ্যে রাগের আগুন জ্বলে ওঠে। এত বড় মিথ্যে ওর সাথে। কাজল আস্তে আস্তে ফুলশয্যার ঘরে ঢোকে। অভিষেক দরজার কাছেই দাঁড়িয়েছিল। কাজল ঢোকার পরই দরজাটা বন্ধ করে দেয়। কাজল ভয় পেয়ে একটু স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। অভিষেক কাজলকে পিছন থেকে জোরে জড়িয়ে ধরে মনে মনে ভাবে, আজ আমি তোমায় উচিত শিক্ষা দেব। আমার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। কাজলকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ওর ঠোঁটে জোরে কিস করে। কাজল ছটফট করতে থাকে। অভিষেক রাগে গর্জে উঠে বলে, এত ভয় পাচ্ছ কেন? এটা তো তোমার প্রথমবার নয়। এর আগেও তুমি আমার কাছে এসেছো, তবে আজ কেন এত ভয় পাচ্ছ? আজকের গল্পের নাম কন্ট্যাক্ট ম্যারেজ। আজকের গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। প্রথম থেকে শেষ অবধি গল্পটা শোনো। আজকের গল্পটা অনেকটাই ইউনিক। আজকের গল্প অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। কাজল ওর মায়ের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। কাজল খুবই টেনশানে ছিল, কলেজ ফি দিতে পারেনি বলে। এদিকে ওর ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা ছিল তার পুরোটাই ওর মা তুলে নিয়েছিল। মাকে জিজ্ঞেস করতে বলে, আমার টাকার দরকার ছিল তাই নিয়েছি। কাজল ওর মাকে বলে, মা তাহলে আমি আমার কলেজের ফি কী করে দেব বলো? মা বলে, আমি জানি না। কাজল বুঝতে পারছিল না কি করবে এবার। ওই সময় ওইখানেই একটা মার্সিডি গাড়ির মধ্যে বসে আরও দুজন ওদের কথা শুনছিল। গাড়ি থেকে একটা ছেলে বার হয়ে কাজলের কাছে গিয়ে ওর হাতে একটা অফিস কার্ড দিয়ে বলে, যদি টাকার খুব দরকার হয় তাহলে আপনি এখানে একবার যেতে পারেন। কাজল খুব হতবাক হয়ে গিয়েছিল। হঠাৎ করে কেউ এসে ওকে সাহায্য করবে সেটাও ভাবেনি। ছেলেটা কাজলকে কার্ডটা দিয়ে আবার গাড়িতে চলে আসে। গাড়িতে বসেছিল অভিষেক ও ওর সেক্রেটারি। সেক্রেটারি আসার পর অভিষেক জিজ্ঞাসা করলো, তুমি কি কথা বলছিলে মেয়েটার সাথে? সেক্রেটারি বলল, আপনার ঠাকুমা একটা কাজ দিয়েছে আমায়, সেটাই করছিলাম। অভিষেক জিজ্ঞাসা করে, কি কাজ দিয়েছে? সেক্রেটারি বলে, বলা বারণ আছে এখন। কাজল সেক্রেটারির কার্ডটাই দেওয়া ঠিকানায় যায়। গিয়ে ওয়েট করছিল। তখনই কাজলের ডাক পড়ে। কাজল যখন অফিস রুমের মধ্যে ঢোকে তখন দেখে ঘরে একটা বয়স্ক মহিলা বসে আছে, আর কেউ নেই। কাজল রুমের ভিতরে ঢুকতেই বয়স্ক মহিলাটা হাসি মুখে বলে, এসে বসো চেয়ারটায়। কাজলের মনে খুব ভয় করছিল, কিন্তু এখন ভয় পেলে এই সুযোগটা হাতছাড়া হতে পারে। কাজল বসার পর বয়স্ক মহিলাটা বলল, তোমার নাম কি? কাজল ভয় পাওয়া কাঁপা স্বরে বলল, কাজল। বয়স্ক মহিলা বলল, তুমি ভয় পাচ্ছ? ভয় পেও না, আমি তোমার ঠাকুমার মতোই। এবার মহিলাটা কাজলকে বলল, কে তোমায় এখানে পাঠিয়েছে? কিসের জন্য সেটা বলো। কাজলের মনে তখন একটু সাহস হয়েছে ওনার নরম কথা শুনে, তাই বলল, আমায় আপনাদের সেক্রেটারি এই কার্ডটা দিয়েছে। আমার খুব টাকার দরকার ছিল। উনি বললেন টাকার খুব দরকার হলে এখানে যেতে পারেন, তাই এসেছি। যদি কোনো কাজ হয়। আমি শুধু শুধু টাকা নিতে আসেনি। কাজলের এই ছেলে মানুষের কথা শুনে বয়স্ক মহিলা হাসলেন। আসলে এই বয়স্ক মহিলাটা হলেন অভিষেকের ঠাকুমা। উনি কাজলকে বলে, আমি আমাদের সেক্রেটারিকে বলে রেখেছিলাম কোনো ভালো মেয়ের সন্ধান পেলে আমায় জানাতে। তোমায় তার জন্যই মনে হয় পাঠিয়েছে। কাজল বুঝতে পারছিল না কীরকম ভালো মেয়ের কথা বলছেন ঠাকুমা, তাই বলল, ভালো মেয়ে না হলে কাজ দেবেন না বুঝি? আমি কি করে প্রমাণ করব আমি ভালো মেয়ে? অভিষেকের ঠাকুমা এবার খুব জোরে হেসে উঠে বলল, তুমি খুবই ছেলে মানুষ, তবে তোমায় আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু তুমি কাজটা করবে কিনা জানি না। কাজল জিজ্ঞাসা করে, কি কাজ করতে হবে বলুন? ঠাকুমা বলে, আসলে আমার নাতি খুবই জেদি, বিয়ের জন্য বললেই পালিয়ে যায়। তোমাকে ওকে বিয়ের জন্য রাজি করাতে হবে। তুমি ওকে বিয়ে করে একটা বাচ্চা জন্ম দিলে আমাদের বংশে কেউ একজন থাকবে তাহলে। তারপর তুমি চাইলেও ডিভোর্স দিয়ে দিতে পারো। তার জন্য যত টাকা তোমার লাগবে আমি দেব। আমার নাতি না বিয়ে করলে আমাদের বংশে আর কেউ থাকবে না, তাই একটা বাচ্চার খুব দরকার। কাজল থম মেরে গিয়েছিল, বুঝতে পারছিল না কি জবাব দেবে। কলেজে পড়ার জন্য টাকার দরকার, কিন্তু তাই বলে এই কাজ কি করে করবে? না জেনে বুঝে হট করে একটা কাউকে বিয়ে করবে, আবার কিছুদিন পরে ডিভোর্স করতে হবে। কাজলকে চিন্তিত দেখে ঠাকুমা বলে, কোনো জোর জবরদস্তি নেই, তুমি রাজি থাকলে কাল আমার সাথে দেখা করো। কাজলের কোনো উত্তর না পেয়ে অভিষেকের ঠাকুমা বলে, তুমি যদি রাজি থাকো তাহলে আজ রাত আরবি ক্লাবে চলে যেও। ওখানে অভিষেক থাকবে আজ, আর আমি আমাদের সেক্রেটারিকে বলে দিচ্ছি
যাতে তোমার হেল্প করতে পারে। কাজল এই কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি চলে আসে। রাতে আরবি ক্লাবেতে গিয়ে দেখে অভিষেক মদের নেশায় ডুবে আছে। কাজল ক্লাবের ভিড় ঠেলে অভিষেকের কাছের চেয়ারটায় বসে। অভিষেক মদের ঘোরে কাজলকে চিনতে পারল না। ও যে সকালেই মেয়েটাকে দেখেছিল সেটা সম্পূর্ণ ভুলে গিয়েছে। একবার কাজলের মুখের দিকে তাকিয়ে আবার নিজের গ্লাসের রঙিন পানীয়তে মন দেয়। কাজল একবার অভিষেকের সাথে আলাপ করার চেষ্টা করেছিল, কিন্তু অভিষেক কোনো পাত্তাই দেয় না। এদিকে বাড়ি ফেরার সময় অভিষেক ঠিকভাবে দাঁড়াতেই পারছিল না। সেই দেখে কাজল অভিষেকের কাছে গিয়ে বেসামাল অভিষেককে ধরে ধরে গাড়ি অবধি নিয়ে আসে। সেক্রেটারি গাড়িতেই অপেক্ষা করছিল। অভিষেক আর কাজল গাড়িতে বসার পর ওদের নিয়ে অভিষেকের বাড়িতে আসে। অভিষেককে নিয়ে কাজল বেডরুমে চলে যায়। পুরো রাতটা কাজল অভিষেকের সাথেই কাটায়। সকালে ঘুম থেকে উঠে অভিষেক অবাক হয়ে যায়। একটা মেয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেয়েটার গায়ে অল্প পোশাক। অভিষেক নিজেও কোনো পোশাক পরে নেই। কাল রাতে ও কখন মেয়েটার সাথে কি করলো কিছুই মনে করতে পারছিল না। কাজলেরও ঘুম ভাঙে। অভিষেক ওর দিকে বড় বড় চোখ করে কৌতূহলীভাবে তাকিয়ে আছে দেখে কাজল একটু লজ্জা পেয়ে বলে, আসলে আপনি কাল রাতে একটু বেশিই নেশা করেছিলেন, তাই গাড়ি অবধি পৌঁছাতে পারছিলেন না। অভিষেক এবার কাজলকে চিনতে পারে। গতকাল রাস্তায় দেখা সেই মেয়েটা, যে টাকার জন্য কলেজ ফি দিতে পারছিল না। অভিষেক বলল, আপনি আমার বেডরুমেতে কি করছেন? কাজল বলল, আসলে আপনি কাল আমায় ছাড়তেই চাইছিলেন না, তাই বুঝতেই পারছেন তো। অভিষেক বলে, মানে কাল আমাদের মধ্যে কি হয়েছে? আমি কি নেশার মধ্যে আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছি? কাজল একটু কিন্তু কিন্তু করে বলে, হ্যাঁ মানে। অভিষেক নিজের মাথাটা দু হাত দিয়ে চেপে ধরে কাল রাতের কথা মনে করার চেষ্টা করে, কিন্তু কিছুই মনে করতে পারছিল না। বরং মাথায় অসহ্য যন্ত্রণার জন্য বিছানায় ধপাস করে বসে পড়ে। কাজল অভিষেকের বাড়ি থেকে বার হয়ে অভিষেকের ঠাকুমার অফিসে গিয়ে দেখা করে। ঠাকুমা কাজলকে দেখে বলে, কি আলাপ হলো? কাজল মাথা নেড়ে বলে, হ্যাঁ। কাজলকে বলে ঠাকুমা, পরের কাজটাও তাড়াতাড়ি করে ফেলো, আমি তোমার অ্যাকাউন্টে 10 লাখ পাঠিয়ে দিচ্ছি। এরপর 2 মাস পর অভিষেক নিজের অফিসে কাজ করছিল। সেই সময় কাজল ওর অফিস কেবিনে আচমকা ঢুকে বলে, আপনাকে আমাকে বিয়ে করতে হবে। অভিষেক বলে, আমি খামোকা আপনাকে বিয়ে করতে যাব কেন? কাজল হালকা কান্না কান্না গলায় বলে, আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। আপনি আমায় না বিয়ে করলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। অভিষেকের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও বিশ্বাস করতে পারে না এমনটা হতে পারে, তাই বলল, আমি বিশ্বাস করি না, এটা মিথ্যে, তোমার সাজানো কথা। কাজল ডাক্তারের দেওয়া মেডিকেল রিপোর্টটা অভিষেককে দেখায়। সত্যিই ডাক্তারের রিপোর্টে লেখা আছে কাজল প্রেগনেন্ট। অভিষেক বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হয়ে যায়। অভিষেকের ঠাকুমা দুজনের বিয়ে দিয়ে দেয়। অভিষেক আর কাজলের ফুলসজ্জার খাটটা খুব সুন্দর করে সাজানো হয়। ঠাকুমা কাজলকে ডেকে পাঠায়। কাজল ঠাকুমার ঘরে যেতে ঠাকুমা বলে, এখনো পর্যন্ত সবকিছু আমাদের প্ল্যান মতো হয়েছে, তবে আজ তোমার সবথেকে বড় কাজ। আজ অভিষেক যেন কোনোভাবেই বুঝতে না পারে তুমি ওর কাছে এই প্রথমবার এসেছো। তুমি প্রেগনেন্ট নও সেটা ওকে বুঝতে দিলে হবে না, তবে আজ সব ঠিকঠাক হলে প্রেগনেন্ট হয়ে যেতেও পারো। ঠাকুমার কথায় কাজলের মনে আরো ভয় ঢোকাচ্ছিল। কি করে শারীরিক সম্পর্ক করবে অভিষেকের সাথে, যাকে ভালো করে চেনেই না। এদিকে ঠাকুমা আর কাজলের কথাবার্তা অভিষেক বাইরে থেকে শুনে নেয়। তার মানে কাজল আর ঠাকুমা প্রতারণা করে অভিষেককে বিয়ের জন্য রাজি করায়। মনের মধ্যে রাগের আগুন জ্বলে ওঠে। এত বড় মিথ্যে ওর সাথে। কাজল আস্তে আস্তে ফুলসজ্জার ঘরে ঢোকে। অভিষেক দরজার কাছেই দাঁড়িয়েছিল। কাজল ঢোকার পরই দরজাটা বন্ধ করে দেয়। কাজল ভয় পেয়ে একটু স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। অভিষেক কাজলকে পিছন থেকে জোরে জড়িয়ে ধরে মনে মনে ভাবে, আজ আমি তোমায় উচিত শিক্ষা দেব। আমার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। কাজলকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ওর ঠোঁটে জোরে কিস করে। কাজল ছটফট করতে থাকে। অভিষেক রাগে গর্জে উঠে বলে, এত ভয় পাচ্ছ কেন? এটা তো তোমার প্রথমবার নয়, এর আগেও তুমি আমার কাছে এসেছো, তবে আজ কেন এত ভয় পাচ্ছ? কাজল কিছু বলার আগেই অভিষেক কাজলকে জড়িয়ে ধরে জোর করে বিছানায় শোয়ায়। তারপর কাজলের একটা একটা পোশাক খুলতে থাকে। নিজের নগ্ন শরীরটা কাজলের শরীরের উপর উঠে জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক করে। কাজল জোরে চিৎকার করে ওঠে। অভিষেক থামে না, নিজের পুরুষত্ব প্রকাশ করে। অভিষেক বলে, চিৎকার করছো কেন? তোমার তো আমার বাচ্চার মা হওয়ার খুব শখ,
আমার বাচ্চার মা হতে গেলে তো এতটুকু সহ্য করতে হবে। কাজল কান্না করতে করতে বলে, প্লিজ থামো, আমি নিতে পারছি না আর। সম্পর্ক করার পর অভিষেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। কাজল ঘুমাতে পারেনি। কাজল ভাবেনি অভিষেক ওর সাথে এমন পশুর মতো আচরণ করবে। ভোর হবার পর সেক্রেটারির হাতে একটা চিঠি দিয়ে চলে যায়। সকালে অভিষেক ঘুম থেকে উঠে দেখে কাজল নেই। মনে মনে অনেক খুশি হয়। ওকে মিথ্যে কথা বলার সাজা দিয়েছে মেয়েটাকে। তারপর বিছানার চাদরের দিকে তাকিয়ে আঁতকে ওঠে। বিছানা রক্তে লাল হয়ে আছে। কাল কি ও বেশি অত্যাচার করেছে কাজলের উপর? এটা মনে মনে ভাবে অভিষেক। হঠাৎ করে ঠাকুমা রাগীভাবে ঢুকে আসে অভিষেকের ঘরে। বলে, তুমি যে আমার নাতি হয়ে এমন একটা কাজ করেছো, এটা আমি মানতে পারছি না। এক রাতে তুমি কি এমন করলে যে মেয়েটা ভয়ে ভোর রাতে পালিয়ে গেল? তুমি ওর সাথে কি করেছো বলো আমায়? অভিষেক বলে, তোমরাই প্রথমে আমার সাথে অন্যায় করেছো। আমায় মিথ্যে কথা বলে বিয়ের জন্য বাধ্য করেছো। রাস্তা থেকে যাকে তাকে তুলে নিয়ে এসে আমার সাথে বিয়ে দিয়ে দিলে। তুমি ভেবেছো আমি ভালো ছেলের মতো সংসার করব? ঠাকুমা এবার কান্না গলায় বলে, এটা তুমি কি বলছো? কাজল কোনো রাস্তার মেয়ে নয়। আমি ওর সম্পর্কে খবর নিয়েছি। খুব ভালো আর মিষ্টি স্বভাবের মেয়ে। হ্যাঁ, আমরা তোমাকে মিথ্যে বলেছি। তা না হলে কি করতাম? তুমি তো বিয়ে করতেই চাইছিলে না। কাজলের বাবা নেই আর মা দাদা ভালো করে ওর খেয়াল রাখে না। তবুও মেয়েটা নিজের পড়াশোনার খরচ নিজে জোগাড় করে। আমাদের সাথে থাকলে ওর কত ভালো হতো। ওর মাথার উপর গার্জেন থাকতো। অভিষেক এইসব কথা শুনে নিজেকে মনে মনে অপরাধী ভাবে। এত কিছু ও না জেনে মেয়েটাকে ও কত অত্যাচার করেছে। টাকার লোভী ভেবেছে। অভিষেক বলে, কাজল কোথায় গিয়েছে আমায় বলো, আমি ওকে গিয়ে নিয়ে আসছি এখনই। ঠাকুমা বলে, সেটা আমি জানলে আমি গিয়ে ওর কাছে ক্ষমা চাইতাম। আমার কথা রাখতেই ও তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছিল। যাওয়ার আগে একটা চিঠি লিখে সেক্রেটারির হাতে দিয়ে গিয়েছে। অভিষেক ঠাকুমার হাত থেকে চিঠিটা নিয়ে পড়ে। চিঠিতে লেখা আছে, ঠাকুমা, আমি এই বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি। অভিষেক আমাকে একদমই পছন্দ করে না। বাধ্য হয়ে বিয়ে করেছে। কাল ওর সাথে যে শারীরিক সম্পর্ক হয়েছে তার জন্য যদি আমি মা হই, তাহলে সেটা আপনাদের বংশের বাচ্চা। কিন্তু আমি ওই বাচ্চাকে আপনাকে দিতে পারবো না। কাল যে রূপ আমি অভিষেকের দেখেছি তাতে এটা নিশ্চিত আমি ও আমার বাচ্চাকে ও মেনে নেবে না। আপনি ওর আবার অন্য কারোর সাথে বিয়ে দিতে পারেন। আমি বউয়ের দাবি নিয়ে কখনো ফেরত যাব না। ইতি কাজল। অভিষেক চিঠিটা পুরো পড়ার পর ঠাকুমার 2 হাত ধরে বলে, ঠাকুমা, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। ঠাকুমা বলে, আমার কাছে ক্ষমা চেয়ে কিছু লাভ নেই। যার সাথে অন্যায় করেছিস তার কাছে ক্ষমা চাস, যদি কোনো দিন দেখতে পাস। ঠাকুমা চলে যাবার পর বিছানার চাদরের দিকে তাকিয়ে বারবার কাজলের কথা মনে পড়ছিল। কাল এই বিছানায় কাজল ছটফট করছিল। ওর কোনো কথাই শোনেনি। নিজের পুরুষত্বের জোর দেখাচ্ছিল। কান্না পাচ্ছিল অভিষেকের। এখন যে করেই হোক কাজলকে খুঁজে বার করবে ও। এই গল্পটা এতটুকু তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এর পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। আর যদি গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।